প্লট দুর্নীতি মামলায় পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অর্থ লোপাটে হাইকোর্ট প্রতিবেদন। রাজনৈতিক দলগুলোর সায় থাকা সুপারিশে মনোযোগী হতে কমিশনের প্রতি আহ্বান বিএনপির। দ্রুত নির্বাচনী রোডম্যাপ চায় বিজেপি। ফ্যাসিস্ট সরকার দেশকে পরনির্ভরশীল করে রেখেছিল, অভিযোগ বাণিজ্য উপদেষ্টার। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় রফতানি খরচ কমার আশা। এবং ভারতের দিকে তাক করা আছে ১৩০ পরমাণু ক্ষেপণাস্ত্র, বললেন পাকিস্তানের রেলমন্ত্রী। আলোচনায় সমস্যা সমাধানের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। আসসালামু আলাইকুম, সবাইকে বহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। সংশ্লিষ্টরা জানান, প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে দুদক। শুনানি নিয়ে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গেল ১০ এপ্রিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আদেশ দেন একই আদালত। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অন্তত ২০,০০০ কোটি টাকা লোপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের টাকা ফেরত এবং দোষীদের বিষয়ে কী আইনি পদক্ষেপ নেওয়া হবে তা ২৭ আগস্টের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে আদালত। এদিকে ২১শে আগস্ট গ্রেনেড মামলায় তারেক রহমান সহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি হবে আগামী ৪ মে। আরও খবর জানাচ্ছেন কাজী পাপ্পু। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২২ সালের আগস্টে উন্মুক্ত হয় মালয়েশিয়ার শ্রমবাজার। ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত ১০১ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ৫.৫ লাখ কর্মী দেশটিতে পাড়ি দেন। তবে টিকিট জটিলতায় যেতে পারেননি ১৭,৭৭৭ জন শ্রমিক। এ নিয়ে একটি রিট করেন আইনজীবী তানভীর আহমেদ। এছাড়া তদন্তের জন্য কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রবিবার বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা হকের বেঞ্চ এই বিষয়ক প্রতিবেদন দাখিল করে কমিটি। এতে বলা হয়, প্রায় ১৮,০০০ শ্রমিকের মালয়েশিয়া যেতে না পারার দায় বর্তায় রিক্রুটিং এজেন্সির উপর। এই বিষয়ে কথা বলেন রিটকারী আইনজীবী। ১৭,৭৭৭ জন, যেটা সরকার আজকে রিপোর্ট দিয়েছে, সেখানে দেখা যায় যে তাদের সকল কিছু রেডি থাকা সত্ত্বেও তারা মালয়েশিয়ায় যেতে পারে নাই। এই দায়িত্ব সম্পূর্ণ রিক্রুটিং এজেন্সির উপরে বর্তায় বলে এই রিপোর্টে প্রতীয়মান হয়। এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। কি ব্যবস্থা নিয়েছে সেটা আমরা জানার জন্য মহামান্য কোর্ট আগামী আগস্টের ২৭ তারিখে আবার ডেট রেখেছে। এদিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নির্ধারণ সংক্রান্ত আপিল বিভাগের রায়ের উপর প্রথম দিনের রিভিউ শুনানি শেষে ১৮ মে পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৬ বিচারপতি বেঞ্চ শুনানির এদিন ধার্য করেন। 1986-এর পরে যতগুলো অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এগুলো সবগুলো চ্যালেঞ্জ করে, ইন পার্টিকুলার যেখানে বিচার বিভাগীয় কর্মকর্তারা এফেক্টেড হয়েছেন সেটা চ্যালেঞ্জ করে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা হয়েছিল। রাজধানীর বায়ু দূষণ রোধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের ডিজি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ৪ সপ্তাহের মধ্যে কেন ঢাকার বায়ুর যে দূষণ আছে এই দূষণ নিরোধনকল্পে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। আর আমি যে রিপ্রেজেন্টেশনগুলো দিছি এগুলো নিষ্পত্তি করার জন্য ডাইরেকশন দিছে। এছাড়া ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আগামী ৪ মে ধার্য করেছেন আপিল বিভাগ। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রোববার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২৭ মার্চ বিএনপির দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে ২০২০ সালের ডিএসসিসি নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন আদালত। একই সঙ্গে সাবেক মেয়র ফজলে নূর তাপসের নির্বাচনী ফলাফল বাতিল করা হয়। নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। ঐকমত্য কমিশনের যেসব সুপারিশে রাজনৈতিক দলগুলো একমত রয়েছে, এর বাইরে
সংস্কারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। রোববার বিকেলে বিজেপির সঙ্গে দলের লিয়াজো কমিটির বৈঠকে এসব কথা বলেন তিনি। আর কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা করছে বিএনপি। এরই অংশ হিসেবে রবিবার বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সঙ্গে বৈঠকে বসে দলটির লিয়াজু কমিটি। আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে অংশ নেয় বিজেপির 10 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে আন্দালিব রহমান পার্থ বলেন, সংস্কারের নামে নির্বাচন পেছানো মেনে নেবে না দেশের জনগণ। আমরা সংস্কারের পক্ষে, তবে এটাও বাস্তব যে সংস্কার আপনারা করেন, কিন্তু বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট ছাড়া সেই সংস্কার যদি হয় তাহলে সেই সংস্কার খুব কঠিন হবে না। সংস্কারের নাম বলে নির্বাচনকে যদি পেছানো যায়, এবং একটা সরকার, একটা দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বড় সংস্কারগুলোর জন্য জনগণের ম্যান্ডেট দরকার। বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনী রোডম্যাপ জরুরি বলেও মন্তব্য করেন তিনি। বিভিন্ন দর্শন, চিন্তা ভাবনা থাকবে, ভিন্নমত থাকবে। বিষয়টা হচ্ছে যেখানে ঐক্যমত হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের যেসব সুপারিশে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো এতদিনেও কেন জাতির সামনে আনা হয়নি, এমন প্রশ্ন তুলেন বিএনপির এই নেতা। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোডম্যাপ দিয়ে আশ্বস্ত করতে হবে জাতি গণতন্ত্রের দিকে যাচ্ছে, জাতি গণতন্ত্র ফিরে পেতে যাচ্ছে, এবং গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন। তার মাধ্যমে আপনি গণতান্ত্রিক ট্রানজিশনে যে যাবেন এটা জাতিকে জানতে হবে। এদিকে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজ হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে গণতন্ত্র ধ্বংস হবে। তিনি তার কোনো আত্মক্রোধ না রেখে, জনগণের প্রতি বিশ্বাস রেখে, আস্থা রেখে 31 দফার মধ্য দিয়ে সমস্ত কিছু তিনি ফয়সালা করবেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য চায় জামায়াতে ইসলামী। এছাড়া আগামী নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপনের দাবি তাদের। রোববার ইইউ প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক শেষে কথা জানান দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার টাইমলাইনের বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছে জামায়াতে ইসলামী। নারী পুরুষের অধিকারের বিষয়ে জামায়াতে ইসলামী অত্যন্ত সচেতন, এমন মন্তব্য করে তাহের বলেন, সংখ্যালঘু ও নারীদের বিষয়ে তাদের ভূমিকায় সন্তুষ্ট ইইউ। বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনের অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলছি। ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্য বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে আমরা এটা প্রস্তাব করেছি। তার এই প্রস্তাবকে খারিজ করেছি। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আমরা চাই, এবং প্রধানমন্ত্রীর পদে 2 বারের বেশি কেউ নির্বাচিত হতে পারবে না। ইলেকশন কমিশনের, রিফর্মস কমিশনের এই প্রস্তাবের সাথে আমরা একত্র করতে সক্ষম। আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হবে বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স IEDA। রোববার নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে গণমাধ্যমকে একথা জানান সংস্থার প্রতিনিধি রাখিলা তামাং। এমআর আসাদের প্রতিবেদন। ঈদ উল ফিতরের ছুটির পর থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে বিভিন্ন সময়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন কয়েক দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। রোববার ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন IDA এর এশিয়া প্যাসিফিক ডিরেক্টর রাখিলা তামাং। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। And we understand that there are a number of issues that needs to be still worked out, particularly on what it comes to the types of reforms that can be implemented before the
next national elections and what are the issues that needs to be decided by the new elected government and the parliament. আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু হলে গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব হবে বলে মত দেন রিখিলা। Elections which are inclusive, genuinely competitive and transformative, because I think that's Bangladesh public expectation now is that these new elections will be free, fair, credible, but also representative, inclusive, and will then pave the way for the really transformative reforms and basically resetting, as the saying goes here, resetting Bangladesh's democracy. এদিকে বিকেলে বাংলাদেশ খেলাফত আন্দোলনের 4 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। 5 কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবনায় গণসংহতি আন্দোলনের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। রোববার সকাল 10:30টার দিকে সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, পুঞ্জীভূত সংকট উত্তরণে সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে, সেই ঐক্য বজায় রাখতে হবে। তিনি আরও বলেন, পরবর্তী প্রজন্ম এবং নতুন বাংলাদেশের জন্য এই প্রচেষ্টা, এতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে বলেও জানান আলী রিয়াজ। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসলে ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা, সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় কোনো সমস্যা হয়নি জানিয়ে ফ্যাসিস্ট সরকার নিজস্ব চিন্তা চেতনা নষ্ট করে দেশকে পরনির্ভরশীল করে রেখেছিল বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় রফতানি খরচ বাড়বে বলে ধারণা করা হলেও সমন্বিত উদ্যোগের ফলে তা আগের চেয়ে কমবে বলেও আশা জানান তিনি। রোববার সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে প্রথম আন্তর্জাতিক কার্গো ফ্লাইট উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় শীঘ্রই চট্টগ্রাম বিমানবন্দরেও কার্গো ফ্লাইট চালু করা হবে বলে জানান উপদেষ্টা। ট্রান্সশিপমেন্টের যে বাতিলের যে সমস্যা, এটা কোনোটাই হয়নি। আপনারা নিজেরাও দেখেছেন যে যেটা ধারণা করা হয়েছিল যে আমাদের রপ্তানি বাণিজ্যে একটা ব্যাপক প্রভাব আসবে, প্রভাব ইজ জিরো। অ্যান্ড আমরা মনে করছি যে আমাদের পূর্বে যে খরচ ছিল, আমরা সিভিল এভিয়েশন এবং আমাদের মন্ত্রণালয় সকলে মিলে, যেটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি, সরকার, জ্বালানি মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়, আমরা আমাদের সকলের সামগ্রিক প্রচেষ্টায় ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা আমাদের পূর্বের খরচের থেকেও কম মূল্যে রপ্তানি করতে সক্ষম হব। খুলনা অঞ্চলে গ্রিড বিপর্যয়ের ঘটনায় 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতে দুর্নীতি, নিম্নমানের ট্রান্সফরমার স্থাপনের কারণে প্রতিনিয়ত শর্ট সার্কিট হচ্ছে বলে অভিযোগ করেন উপদেষ্টা ফজলুল কবির খান। সচিবালয় ব্রিফিংয়ের এসব কথা বলেন তিনি। জানান, এবার গরমে লোডশেডিং সহনীয় রাখা সহ শহর ও গ্রামে বিদ্যুৎ সরবরাহে বৈষম্য দূর করা হবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। শনিবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলের খুলনা, যশোর, বরিশাল এবং ফরিদপুরে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট হয়। সেখানকার 21 জেলায় প্রায় 2.5 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। খুলনা এবং বরিশাল বৈঠক শেষে উপদেষ্টা জানান, ডাবল লাইন ত্রুটির ফলে খুলনা অঞ্চলে ব্ল্যাক আউট হয়। আমিনবাজার, গোপালগঞ্জ ডাবল লাইন সার্কিট লাইনে একটা ফল্ট হয়েছে। ফল্ট মানে হচ্ছে দুটো তার একত্র হয়ে যাওয়া বা কাছাকাছি হয়ে যাওয়া, এটার ফলে কিন্তু এই জিনিসটা হয়েছে। কমিটিটা করছি, এটা কিন্তু বিদ্যুতের কাউকে প্রদান করি নাই। এখানে বিদ্যুৎ বিভাগের যেরকম লোক আছে, বিদ্যুৎ বিভাগের বাইরে লোক অনেক। চাহিদা অনুযায়ী তেলভিত্তিক বিদ্যুৎ বাড়ানো হবে জানিয়ে উপদেষ্টা বলেন, লোডশেডিং সহনীয় রেখে শহর ও গ্রামে সমবন্টনের চেষ্টা করা হচ্ছে। শহর গ্রামের মধ্যে হবে না, যে আমি বলছি যে লোডশেডিং এটা সমানভাবে করতে হবে।
আমরা এটা পরিষ্কার নির্দেশ দিয়েছি যে এটা সমানভাবে করতে হবে। এটা হলো 1 নম্বর। বিগত সরকারের আমলে এই খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগও করেন বিদ্যুৎ উপদেষ্টা। এগুলো হচ্ছে কি এই যে ব্যাপক যে দুর্নীতি হয়েছে, এই যে ট্রান্সমিশনে বিভিন্ন যে নিম্নমানের যে পণ্য করছে, এগুলোর কারণেই কিন্তু এগুলো বেশি হচ্ছে। গ্যাস সংকটের কথা স্বীকার করে ফাউজুল কবির খান বলেন, পর্যাপ্ত এলএনজি আমদানির মতো আর্থিক সক্ষমতা এই মুহূর্তে নেই। এই যে জনগণকে একটা সহনীয় বিদ্যুৎ পরিস্থিতি করা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাতুর রহমান কোকোর স্ত্রী সৈয়দা সাবিরা রহমানও দেশে ফিরবেন বলে জানা গেছে। বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। কাতারের বিশেষ এয়ারলাইন্স অ্যাম্বুলেন্স করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতির কারণে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে এখনও গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। খায়রুল হককে অবিলম্বে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে সুপ্রিম কোর্ট সহ সারা দেশের আদালতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয় আইনজীবী ফোরামের পক্ষ থেকে। যত হত্যাযজ্ঞ এই বাংলাদেশে, যত গুম খুন যা কিছু হয়েছে, সব কিছুর মূল হোতা হচ্ছেন এই খায়রুল হক। বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন, মানবাধিকার রক্ষায় আমরা অবিলম্বে উচ্চ আদালত এবং নিম্ন আদালতের ফেসিবাদের দোষর ও চিহ্নিত দুর্নীতিবাজ এবং দলবার বিচারকদের অপসারণ দাবি করছি। 29 এপ্রিল বুধবার মঙ্গলবার বাংলাদেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট সহ ঢাকা বার সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা আদালতে খায়রুল হককে আইনের আওতায় আনার লক্ষ্যে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতের সঙ্গে উত্তেজনার পরিস্থিতির মধ্যেই বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি। ভারত থেকে ঘায়েল করতে তার দেশ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম 130টি ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে বলে জানান তিনি। ভারতকে উদ্দেশ্য করে হানিফ আব্বাসি বলেন, শাহিন ও গজনবী নামের ক্ষেপণাস্ত্রগুলো শোকেজে রাখার জন্য তৈরি করা হয়নি, এগুলো আর কারো নয়, তোমাদের দিকেই তাক করে রাখা হচ্ছে। आप हमारा पानी बंद करेंगे, हम आपका सांस बंद कर देंगे। मैं एक वफाकी वजीर की हैसियत से कहता हूं, ये जो गौरी, शहीन, गजनवी, ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं। बाबा, ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है, वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए, और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দুই বন্ধুপ্রতিম দেশ চাইলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে, তবে আগ বাড়িয়ে কিছু করার পক্ষে নয় ঢাকা। উপদেষ্টা বলেন, মধ্যস্থতা কিংবা দ্বিপক্ষীয় আলোচনা যেভাবেই হোক না কেন, বাংলাদেশ চাই উত্তেজনা প্রশমিত হয়ে শান্তি বজায় থাকুক। ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন থেকে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক আছে, কিন্তু আমরা চাই না যে এখানে কোনো বড় কোনো এমন সংঘাত সৃষ্টি হোক যেটা এই অঞ্চলের মানুষের কোনো জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে। আমরা চাইব, ভারত পাকিস্তান দুই দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান, আমরা চাইব যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব দু একটি দেশের কাছ থেকে এসেছে, যেভাবেই হোক, মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি। চলতি মাসের প্রথম 26 দিনে $227 কোটি 10 লাখ রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 27,706 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের প্রথম 26 দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে $85 কোটি 38 লাখ। এছাড়া বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে 11 কোটি 94 লাখ, বেসরকারি ব্যাংকের মাধ্যমে 129 কোটি 35 লাখ 70 হাজার এবং
বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে 42,70,000 রেমিটেন্স। প্রতিদিন গড়ে রেমিটেন্স আসছে 8 কোটি 73 লাখ ডলার বা 1066 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক জানায় মার্চ মাসে আসা রেমিটেন্সের পরিমাণ ছিল 329 কোটি ডলার বা 40,138 কোটি টাকা। জুলাই বিপ্লবের পর শেয়ার বাজারের মূলধন কমেছে 37,000 কোটি টাকা, আর এই সময়ে মূল্য সূচক কমেছে 800 পয়েন্ট। এই অবস্থায় পুঁজি হারিয়ে দিশেহারা লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী। এজন্য নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ব্যর্থতাকে দায়ী করছেন বাজার সংশ্লিষ্টরা। রেজা খানের রিপোর্ট। অবস্থা খারাপ আছে কি জন্য কোনো লাভ করতে পারে কিছু? শেখ হাসিনার মতো যেরকম নষ্ট করছে তার দ্বিগুণ নষ্ট করে যাচ্ছে শেয়ার বাজার। এখন তার চাইতে বেশি যাচ্ছে। 100 টাকা শেয়ার কেন 30 টাকা? লাগাতার পুঁজি হারিয়ে এভাবেই ক্ষোভ জানান অনেক বিনিয়োগকারী। শেয়ার বাজারের পরিস্থিতি কোনো সমাধান নাই, এটা কেমন লজ্জাজনক ব্যাপার না? ডক্টর ইউনূস একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লোক, তাই না? তার সারা বিশ্বে তার সুনাম আছে, কিন্তু বাংলাদেশের ইন্টারনাল পরিস্থিতিকে সে অবজ্ঞা করে কেন? তলানিতে বাজারের অবস্থা ভালো না। গেল বছরের আগস্ট মাসে ডিএসসির বাজার মূলধন ছিল 7,01,078 কোটি 28,62,000 টাকা, আর এখন তা দাঁড়িয়েছে 6,63,450 কোটি 14 লাখ টাকায়। এই সময়ে মূলধন কমেছে প্রায় 37,500 কোটি টাকা। শেয়ার মার্কেটে যে একটা আস্থা আছে, সেই আস্থাটা এখন পর্যন্ত আনতে পারেনি। এই মার্কেটে আর নতুন করে কোনো বিনিয়োগকারী তো আসবেই না। আর গেল আগস্টে ডিএসইএক্স সূচক ছিল 5,778.63 পয়েন্ট, তা বর্তমানে এসে দাঁড়িয়েছে 4,972.59। এই সময়ে সূচক কমেছে 800 পয়েন্ট। গেম তো আগে আরো 15 বছর আগের থেকেই চলতেছে। এই গেম খেলা যে কবে শেষ হবে? নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতায় পুঁজিবাজার ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে বলে জানান ঢাকা স্টক এক্সচেঞ্জের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালী। 8 মাস গত হয়েছে, টাস্ক ফোর্সের উপরে নির্ভর করে এসিসি কোনো কাজ করে নাই। এই ভলিউমে যারা কন্ট্রিবিউট করে সেই সকল অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখছেন। এখন ওই লোকগুলা, ওই বিনিয়োগকারীরা জানেই না 8 মাস হয়ে গেল যে কেন আমার অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ছাড়া শেয়ার বাজার বাঁচানোর বিকল্প নেই বলেও জানান তিনি। যে বিনিয়োগকারী এই বাজারের মূল চালিকা শক্তি, ওদের চেহারার দিকে তাকানো যায় না। ওরা মরা মানুষের মতো, ইসিজির মতো হয়ে গেছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার দাবিতে আবদুল্লাপুরের টঙ্কা বাড়িতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। তারা জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কারণে গত 1.5 বছর পয়ঃনিষ্কাশন ড্রেনের প্রবাহ বন্ধ আছে। ফলে ডেঙ্গু সহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে এলাকার শিশু কিশোর থেকে শুরু করে সকলে। এমনকি খাবার পানি পর্যন্ত দূষিত হচ্ছে বলেও জানান এলাকাবাসী। এমন পরিস্থিতি থেকে স্থায়ী মুক্তি পেতে সরকারের কাছে ড্রেনেজ লাইনটি সংশোধন করার দাবি জানানো হয়। মাগুরার চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। রোববার সকাল 10:30টার দিকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গত 13 মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ধর্ষণের শিকার 8 বছর শিশুটি। এর আগে মাগুরা শহরের নিজ নান্দুনিয়া গ্রামে বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে 6 মার্চ ধর্ষণের শিকার হয় সে। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুনের আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকর দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবী ও নিহতদের স্বজনরা। রোববার আদালত প্রাঙ্গণে মানববন্ধনে অংশ নেন আইনজীবী, নিহতদের স্বজন ও ছাত্র জনতা। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতদের স্বজন এবং বাদী পক্ষের আইনজীবীরা। এ সময় অন্তর্বর্তী সরকার ও বিচার বিভাগের কাছে তারা দাবি করেন যেন দ্রুত মামলাটি নিষ্পত্তির মাধ্যমে আসামিদের ফাঁসির রায় কার্যকর করা হয়। দেশের বাইরের খবর। পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে হঠাৎ দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। ভারত পানি ছেড়ে দেওয়ায় এ বন্যা সৃষ্টি হয়েছে। এদিকে সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিলের পরে ভারত পাকিস্তানের উত্তেজনা আরও বেড়ে গেছে। এ নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে শেহবাজ শরীফ বলেছেন, পাকিস্তান যে কোনো মূল্যে পানির অধিকার রক্ষা করবে। কাজী শাহরিনের প্রতিবেদন।
কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের সম্পর্কের চরম অবনতি হয়েছে। হুঙ্কার ও পাল্টা হুঙ্কার সহ সীমান্তেও 2 দফায় হয়েছে গোলাগুলি। এতে করে বাড়ছে সামরিক সংঘাতের শঙ্কাও। এমন অবস্থায় পাকিস্তানের আজাদ কাশ্মীরে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এ বন্যার কারণে পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদে পানি নিয়ে জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে। কাশ্মীরের প্রধান নদীতে হঠাৎ করেই পানির প্রবাহ বেড়ে যায়। এর কারণ হিসেবে সন্দেহের তীর সোজা গিয়ে পড়েছে ভারতের দিকে। ইসলামাবাদ অভিযোগ করছে ভারত হঠাৎ করে পানি ছেড়ে দেওয়ার পর এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাকিস্তান বলছে কোনো ধরনের পূর্ব সংকেত না দিয়ে মুজাফফরবাদের হাত্তিয়ান বালা এলাকায় ঝিলম নদীতে অতিরিক্ত পানি ছেড়েছে ভারত। হঠাৎ এ পানি প্রবাহের কারণেই দেখা দিয়েছে বন্যা। বন্যার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ভারতকে আবারও হুঁশিয়ারি বার্তা দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ভারত যদি পানি প্রবাহ বন্ধ করে তবে পাকিস্তান যে কোনো মূল্যে নিজের অধিকার রক্ষা করবে। ভারতের এমন পদক্ষেপ যুদ্ধের ঘোষণা হিসেবে গণ্য হবে বলেও জানান তিনি। এদিকে কাশ্মীরের পহেলগামের হামলার দায় পুরোপুরি অস্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। গোষ্ঠীটি পাল্টা অভিযোগ করছে ভারতীয় গণমাধ্যম তাদের নামে মিথ্যাচার চালিয়েছে। শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এমনটা দাবি করেছে TRF। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও 56 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এদিকে ইসরায়েলের বিমান ঘাঁটিতে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। অন্যদিকে ইরানের বন্দরে বিস্ফোরণের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 14 জনে, আহত 750 জন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েলি সেনারা। কখনো বৃষ্টির মতো ঝরছে মিসাইল বোমা, কখনো বা বুলেটের গুলিতে ঝাঁঝরা হচ্ছে ফিলিস্তিনিরা। নেতানিয়াহু সেনাদের অমানবিক হামলায় গাজায় গত 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 56 ফিলিস্তিনির। এতে আহত হয়েছেন শতাধিক। এতে করে গত 1.5 বছরে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 51,500 জনে। মধ্যস্থতাকারীদের কাছে হামাস যুদ্ধবিরতির একটি নতুন প্রস্তাব উপস্থাপন করেছে। হামাস বলছে তারা কায়রোতে মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতি, বন্দি বিনিময় এবং গাজা পুনর্গঠনের জন্য একটি নতুন চুক্তি উপস্থাপন করেছে। এরই মধ্যে ফিলিস্তিনের নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে হুসেইন আল শেখকে নিযুক্ত করেছে ফিলিস্তিনি মুক্তি সংস্থার নির্বাহী কমিটি। এদিকে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীরা ইসরায়েলের বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গোষ্ঠীটি জানিয়েছে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে এ হামলা চালিয়েছে তারা। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, প্যালেস্টাইন 2 নামক ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। তবে ইসরায়েল বলছে এটিকে প্রতিহত করা হয়েছে। অন্যদিকে ইরানের বন্দরের শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 14 জনে। এতে আহত হয়েছেন 750 জন। শনিবার দেশটির রাজধানী তেহরান থেকে 1000 কিলোমিটার দূরে অবস্থিত শহীদ রাজৌই বন্দরে এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফরি জানান, কন্টেইনারের রাসায়নিক পদার্থ ও তরলের দুর্বল মজুদের কারণে বিস্ফোরণ হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। প্লট দুর্নীতি মামলায় পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অর্থ লোপাটে হাইকোর্টে প্রতিবেদন। রাজনৈতিক দলগুলোর সায় থাকার সুপারিশে মনোযোগী হতে কমিশনের প্রতি আহ্বান বিএনপির। দ্রুত নির্বাচনের রোডম্যাপ চায় বিজেপি। ফ্যাসিস্ট সরকার দেশকে পরনির্ভরশীল করে রেখেছিল, অভিযোগ বাণিজ্য উপদেষ্টার। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করে রফতানি খরচ কমার আশা। এবং ভারতের দিকে তাক করা আছে 130 পরমাণু ক্ষেপণাস্ত্র, বললেন পাকিস্তানের রেলমন্ত্রী। আলোচনায় সমস্যা সমাধানের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টা। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।